আমরা আজকে উত্তল এবং অবতল দর্পণের রশ্মিচিত্র দেখব এবং আমাদের যে রং কনসেপ্টগুলো আছে আমরা এমনভাবে রশ্মিচিত্র পড়ি যেন আমি এখানে রশ্মিচিত্র আঁকছি বলেই বিম্ব গঠন হচ্ছে। কিছু কিছু টপিক একটু ভিন্নভাবে পড়া উচিত। আমরা যখন বিজ্ঞান পড়ছি যার অর্থ হচ্ছে আমরা বাস্তবধর্মী কিছু পড়ছি, পৃথিবীতে এক্সিস্ট করছে এমন কোনো কিছুই আমরা পড়ছি এবং মাঝে মাঝে এই জিনিসগুলো আমাদের চিন্তাধারার বাহিরে চলে যেতে পারে, আমাদের চিন্তার বাহিরে চলে যেতে পারে। বিশেষ করে কেমিস্ট্রির ক্ষেত্রে যে বিষয়টা সবথেকে বেশি দেখা যায় সেটা হচ্ছে আমরা ভাবি যে আমরা যা বলছি তাই হচ্ছে। যেমন আমরা অষ্টেক তত্ত্বের কথা বলি যে মৌলগুলো 8টা ইলেকট্রন রাখলে নিষ্ক্রিয় হয়, তাই সে 8টা ইলেকট্রন রাখে। আসলে ব্যাপারটা সেরকম নয়। ব্যাপারটা আমরা এমনভাবে পড়ি যেন বইয়ে লেখা আছে তাই নিষ্ক্রিয় হয় না, এমনটা নয়, বরং নিষ্ক্রিয় হয় তাই আমরা বইয়ে লিখেছি। তার মানে ঘটনাটা আগে ঘটেছে, সেই ঘটনাকে মনে রাখার জন্য আমরা বিভিন্ন তত্ত্ব উপস্থাপন করেছি। দর্পণের ক্ষেত্রে ঠিক একই রকম ব্যাপারটাই হয়। বিজ্ঞানীগণ আগে কিভাবে বিম্ব গঠন হবে সেটা আবিষ্কার করেন নাই, বরং বিম্ব যেভাবে গঠন হয় সেই পদ্ধতিটা বিভিন্ন সূত্রের সাহায্যে তুলে ধরেছেন। তো তোমাদের দেখো, আমি অনেকবার বলেছি যে পদার্থবিজ্ঞান পড়ার বা বোঝার দুইটা পথ এবং দুইটাই তোমাকে মানতে হবে। এক, রং কনসেপ্ট, ভুল চিন্তাভাবনা তোমাকে দূর করতে হবে। দুই, সঠিক চিন্তাভাবনা তোমাকে অ্যাকসেপ্ট করতে হবে। তো তুমি যদি কখনো ভাবো দর্পণে এইভাবে বিম্ব গঠিত হবে কারণ আমি এইভাবে আলোক রশ্মি আসছে বলে বিম্ব গঠিত হচ্ছে, এই রকম নয়, বরং বিম্ব গঠিত যেভাবে হচ্ছে সেটাকে আমরা আলোক রশ্মিতে উপস্থাপন করার চেষ্টা করছি। এই কথাগুলো তাদের জন্য যারা অলরেডি এই অধ্যায় সম্পর্কে কিছু ধারণা পেয়েছো বা তোমরা পড়ে এসেছো, কোনো স্যারের কাছে পড়েছো। তো তোমরা কোনো টপিক পড়ার আগে তার বাস্তবিক যে ব্যাখ্যাটা এটা আগে বোঝার চেষ্টা করবা। খুব ভালো করে একটু চিন্তা করো তো যে দর্পণ আগে এসেছে নাকি বিজ্ঞানীরা যে রশ্মিচিত্র আবিষ্কার করেছেন বা রুল অফ 6 আগে এসেছে? দর্পণ আগে এসেছে। মানুষ এই দর্পণটা দেখলো, আয়না দেখলো, প্রতিচ্ছবি দেখা যাচ্ছে, কখনো সেই প্রতিচ্ছবিটা পেছনে আসছে, কখনো প্রতিচ্ছবিটা সামনে আসছে, কখনো প্রতিচ্ছবিটা উল্টো বা বিম্বটা উল্টা হচ্ছে, কখনো হঠাৎ করে সিধা হয়ে যাচ্ছে। এই সামগ্রিক ব্যাপারটা ব্যাখ্যা করার জন্য বিজ্ঞানীরা বিভিন্ন তত্ত্ব, বিজ্ঞানীরা বিভিন্ন নিয়মকানুন দিয়েছেন। তার অর্থ এই নয় যে নিয়মকানুন দিয়ে বিম্ব গঠিত হয়, একদমই নয়, বরং যেইভাবে বিম্ব গঠিত হয় সেই বিম্ব গঠনের প্রক্রিয়াটাকে আমরা সহজবোধ্যভাবে নিয়মকানুন দিয়ে উপস্থাপন করি। তার মানে বিম্বটা আগে, রশ্মিচিত্রের যে সিস্টেমটা এগুলো আসলে পড়ে। হ্যাঁ, এই কথাগুলো তোমরা বিরক্ত হচ্ছে আমি খুব ভালো করেই জানি, কিন্তু ফিজিক্স শিখতে হয় এভাবেই, কেমিস্ট্রিও শিখতে হয় এভাবেই। বাস্তবিক যে সাবজেক্টগুলো আছে সেগুলো কখনো কল্পনা দিয়ে চলে না। যেগুলো বাস্তব, যেগুলো পৃথিবীতে ঘটছে, যেগুলো ঘটবে, সেগুলো কখনোই কল্পনা দিয়ে চলবে না। ওকে, সুতরাং ফিজিক্সের কোনো জায়গায় যদি ধরো কথাটাও লেখা থাকে তারও ডেফিনেটলি মিনিং আছে। ক্লিয়ার? ওকে, আমরা সমতল দর্পণের ক্ষেত্রে দেখেছি যে এটা যদি একটা সমতল দর্পণ হয়, আমরা আজকে গোলীয় দর্পণের ক্ষেত্রে পড়ব, কিন্তু পড়াশোনার সিস্টেমটাই এমন বাবা, পেছনের কিছু পড়া তো পড়তে হবে তোমাকে, তাছাড়া তুমি কম্পেয়ার করবা কিভাবে? আমি আবারও বলছি, আমার ভিডিও তাদের জন্য নয় যারা খুব টাচ অ্যান্ড পাস করতে চাও, আমার ভিডিও তাদের জন্য যারা সম্পূর্ণ বেসিকটাকে বুঝতে চাও। ওকে, তো আমরা দেখেছিলাম যে এখান থেকে যদি একটা বিম্ব আমরা এখানে দেখতে পাই তার আসলে ঘটনাটা কি ঘটে। ঘটনাটা এরকম হয় যে একটা আলোকরশ্মি এখান থেকে যাচ্ছে আর একটা আলোকরশ্মি হয়তো কোনো না কোনোভাবে এখান থেকে যাচ্ছে, এবং এই আলোকরশ্মি যদি কারোর চোখে যায় তাহলে তাকে কোথায় দেখা যায়? এই জায়গায় আসলে দেখা যায়। এখন প্রশ্ন হচ্ছে যে শুধুই কি পা থেকে আর মাথা থেকে যাচ্ছে? না, তুমি একটা বস্তুর যতটুকু অংশ দেখতে পাচ্ছ পুরো অংশের আলোকরশ্মি তোমার চোখে যাচ্ছে। দ্যাট মিনস এখান থেকে এরকম, 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 পুরোটাই। তাহলে আমরা কেন দুইটা রশ্মিচিত্র নিয়ে কথা বলছি? আমরা শুধুমাত্র একটা পায়েরটা একদম নিম্ন পয়েন্টের আলোকরশ্মি এবং একদম উচ্চ পয়েন্টের আলোকরশ্মি নিয়ে কথা বলছি, যার অর্থ এটা যে মধ্যবর্তী যতগুলো আলোকরশ্মি আছে সবই আসলে চোখে যাচ্ছে।
সবই আসলে চোখে যাবে। যদি এখান থেকে আলোক রশ্মি আর এখান থেকে আলোক রশ্মি তোমার চোখে যেতে পারে, তাহলে মধ্যবর্তী সকল অঞ্চল থেকে আসলে আলোক রশ্মি চোখে যাবে। এটার মিনিং আসলে এটা। আমরা দুইটা আলোক রশ্মি নিয়ে কথা বলছি। আলোক রশ্মি কি দুইটাই যায়? না, কোটি কোটি আলোক রশ্মি যায়। তুমি একটা মানুষের সম্পূর্ণ দেহ দেখতে পাচ্ছ, সেখান থেকে দুইটা আলোক রশ্মি গেলে চলবে না, কোটি কোটি আলোক রশ্মি যাচ্ছে। এবং এই বিভিন্ন রঙের আলোক রশ্মি আসলে প্রবেশ করছে আমাদের চোখে, এবং আমরা বস্তুটাকে দেখতে পাচ্ছি। এবং সমতল দর্পণের ক্ষেত্রে আমরা দেখেছিলাম যে দর্পণ থেকে বস্তু যত দূরে থাকে, দর্পণ থেকে বিম্বও ঠিক তত দূরে থাকে। এবং বস্তু যদি এই দিকে সরে, তাহলে বিম্বটাও কেন জানে ওই দিকে মনে হয় একটু দূরে সরে যাচ্ছে। তার অর্থ এই নয় সে দর্পণ থেকে বের হয়ে চলে যাচ্ছে বা দর্পণের পেছনে গেলে তাকে খুঁজে পাওয়া যাবে, এরকমটা মনে হয় যে হ্যাঁ সেও পেছনে যাচ্ছে। এটা আমরা দেখেছিলাম, এবং দেখার পরে বিজ্ঞানীরা অনেক জ্যামিতিক টার্মগুলো দিয়ে ব্যাখ্যা করেছেন যে বস্তু যতটুকু পেছনে আসে, বিম্ব আসলে ঠিক ততটুকুই পেছনে যাচ্ছে বলে মনে হয়। বাট ঠিক এটা বিজ্ঞানীরা পরবর্তীতে প্রুফ করেছিলেন। তার অর্থ এই নয় বিজ্ঞানীরা বলেছেন যে দর্পণ থেকে বস্তুর দূরত্ব আর দর্পণ থেকে বিম্বর দূরত্ব সেম হবে, তাই সেম হয় না। সেম আসলে আগে থেকেই হয়, সেটাকে বিজ্ঞানীগণ বিভিন্নভাবে উপস্থাপন করার চেষ্টা করেছেন। এই জন্যই আমি বলি ফিজিক্স শেখার বা পড়ার দুইটাই, এক হচ্ছে ভুল ধারণা দূর করতে হবে, দুই সঠিক ধারণা গ্রহণ করতে হবে। এটা এক্স্যাক্টলি কোথা থেকে এসেছে এটা তোমাকে আগে বুঝতে হবে। এরপরে দেখা গেল যে দর্পণটা আসলে এইরকম সমতল থাকলো না, অনেক সময় গলীয় দর্পণ ব্যবহার করা হচ্ছে। আসলে এই গলীয় দর্পণটা আসলো কোথা থেকে? হঠাৎ করে একটা চকচকে জিনিস পাওয়া গেল, খুব চকচকে একটা, এবং সেটা আসলে সমতল নয়, একটু বাঁকা আকৃতির। এবং দেখা গেল যে তার ভেতরেও বস্তু দেখা যাচ্ছে বা তার ভেতরেও বিম্ব দেখা যাচ্ছে। এবং এই বিম্বটা কখনো ছোট হয়, আবার কখনো বড় হয়, আবার বিম্বটা সিধা থাকে, হঠাৎ করে উল্টায়া যায়, উল্টা থাকে, হঠাৎ করে সিধা হয়। তো এই যে ব্যাপারগুলো ঘটছে, এই ব্যাপারগুলোকে উপস্থাপন করার জন্য যে আমাদের বস্তু কোথায় থাকবে, দর্পণ থেকে বিম্ব কত দূরে থাকবে, বিম্ব কি পেছনের দিকে যাবে নাকি সামনের দিকে আসবে, এমন তো মনে হয়। আমরা সমতল দর্পণের সামনে দাঁড়াইলে কি মনে হয়? আমরা পেছনের দিকে আসলে মনে হয় বিম্বটাও পেছনের দিকে যাচ্ছে, আমরা সামনের দিকে আসলে বিম্বটাও সামনের দিকে আসছে। এই ব্যাপারগুলো তো আমাদের মনে হচ্ছে প্রতিনিয়তই। তো এক্স্যাক্টলি কত দূরে যাচ্ছে বা কতটুকু কাছে আসতেছে? তো সমতল দর্পণের জন্য তো আমরা পড়েছি, উত্তল এবং অবতল দর্পণের জন্য দেখা যায় যে এই বিম্বটা কখনো ছোট হয়, কখনো বড় হয়। মানে এই জিনিসটা আগে দেখেছিলেন বিজ্ঞানীরা, আগে দেখেছিলেন, এটা এক্সপেরিয়েন্সড হয়েছিল আগে। পরবর্তীতে কত দূরে বিম্ব গঠিত হবে, কত কাছেটা বিম্ব গঠিত হবে, এই জিনিসগুলোকে ব্যাখ্যা করার জন্য আলোক রশ্মির কনসেপ্টটা চলে আসে। এই জিনিসগুলোকে ব্যাখ্যা করার জন্য তোমার ফোকাস দূরত্বের কনসেপ্ট চলে আসে। এই জিনিসগুলোকে ব্যাখ্যা করার জন্য বিম্ব কোথায় হবে, কত দূরে হবে, কতটুকু কাছে হবে, এইটা ব্যাখ্যা করার জন্য বক্রতার কেন্দ্রের ব্যাপারটা চলে আসে, মেরু ব্যাপারটা চলে আসে। এই জিনিসগুলোকে মূলত ব্যাখ্যা করার জন্য। আসলে এগুলো কিচ্ছু নেই। তুমি কখনোই একটা বাঁকা দর্পণ নিয়ে এসে তার সামনে তুমি বক্রতার কেন্দ্র দেখাতে পারবে না, দর্পণের মাঝখানে মেরু নামক কোনো পয়েন্ট তুমি দেখাতে পারবে না, তুমি প্রধান ফোকাস নামে কোনো পয়েন্ট কিচ্ছু তুমি দেখাতে পারবে না। তাহলে এগুলো কেন পড়ছি আমরা? এ কারণে পড়ছি যে ওই দর্পণের সামনে যখন কেউ তাকাচ্ছে, তখন বিম্বটা কখনো সামনে যাচ্ছে, কখনো পেছনে আসছে, কখনো বড় হচ্ছে, কখনো ছোট হচ্ছে। তাহলে কোন পজিশনে বিম্বটা বড় হবে, কোন পজিশনে কোন জায়গায় গিয়ে বিম্বটা ছোট হবে, লক্ষ্যবস্তুর সাপেক্ষে বিম্ব কোথায় হবে, কোথায় হলে বড় হবে, এই সামগ্রিক জিনিসগুলোকে ব্যাখ্যা করার জন্য যেই জিনিসগুলোর কোনো ফিজিক্যাল এক্সিস্টেন্স নাই, সেই জিনিসগুলোকে আমরা ব্যাখ্যা করছি। তার মানে আগে আমাদের প্রধান অক্ষ আসেনি, আগে কিচ্ছু আসেনি, আমরা সেই বিম্বটাকে, ওর অবস্থানটা ব্যাখ্যা করার জন্য এই ব্যাপারগুলো নিয়ে আসছি। সুতরাং ফিজিক্স পড়বা ফিজিক্সের মতো করে। এইরকম যেন না হয় যে আলোক রশ্মি যেহেতু এখানে মিলিত হয়, বিম্বটা সেখানে হবে, এই রকম নয়। বরং বিম্বটা যেখানে হয়, আলোক রশ্মিটাকে সেখানে মিলিত করা হয়। তোমাদের বইগুলোতে হয়তো এভাবে লেখা থাকে যেহেতু আলোক রশ্মি এখানে মিলিত হচ্ছে তাই এখানে বিম্ব। না, এরকম নয়। যেহেতু ওখানে বিম্ব পাওয়া যায়, সুতরাং আলোক রশ্মিগুলোকে এমনভাবে ব্যাখ্যা আমরা করেছি যেন ওখানে এসে মিলিত হয়। কারণ আলোক রশ্মিচিত্র আগে আসেনি, বরং বিম্বটা আগে এসেছে। সুতরাং পড়ার সময় ব্যাপারগুলো খেয়াল করে পড়তে হবে তোমাদেরকে। হুটহাট একটা জিনিস মনে করবা, বিজ্ঞানে এসে কল্পনা করবা, তাহলে তো চলবে না। ওকে, আচ্ছা,
আমরা তাহলে কোনো একটা দর্পণের ফোকাস দূরত্ব চিনি আমরা, যেমন ধরো যে এটা কি দর্পণ? উত্তল দর্পণ। উত্তল এবং অবতল দর্পণ আমরা খুব ভালো করে জানি যে অবতল দর্পণ যদি প্রতিফলক পৃষ্ঠটা অবতল হয় বা নিচু হয়, অর্থাৎ তুমি যদি এই পাশে সিলভারিং করে দাও তাহলে এই দর্পণটা কেমন হবে? এই নিচু পৃষ্ঠটা আলোক প্রতিফলন করবে, আলো এখান থেকে যাবে, বের হয়ে চলে আসবে। তো নিচু পৃষ্ঠ যেহেতু আলো প্রতিফলন করছে সুতরাং তখন আমরা এটাকে অবতল দর্পণ বলবো। এবং একইভাবে যদি আমরা এই পাশে সিলভারিং করি, হ্যাঁ, এই পাশে সিলভারিং করার মানে হচ্ছে যেন আলো ভেতর দিয়ে বের হতে না পারে, সেই জন্য একটা পদার্থের প্রলেপ দেয়। কারণ বস্তুকে দেখার শর্ত হচ্ছে আলো প্রতিফলিত হয়ে যেতে হবে। তাহলে এখান থেকে এখানে যদি একটা মানুষ দাঁড়িয়ে থাকে, হ্যাঁ, সাপোজ এখানে একটা মানুষ দাঁড়িয়ে আছে, এখন এখান থেকে সূর্যের আলো বা যেটা লাইট, আলো এভাবে পড়ে ভেতরে ঢুকে বের হয়ে চলে যাচ্ছে, তাহলে তো আর এই বস্তুটাকে এর মধ্যে দেখা যাবে না। দেখার শর্ত কি? আলো কোনো না কোনোভাবে এখানে পড়বে, পড়ে এখান থেকে প্রতিফলিত হয়ে যার চোখে যাবে সে ওই বস্তুকে দেখতে পারবে। তার মানে শর্ত হচ্ছে আলো প্রতিফলিত করতে হবে। তো আলো প্রতিফলিত করার জন্য দ্যাট মিন্স আলো যেন বের হয়ে যেতে না পারে, সেই জন্য আমরা এখানে একটা প্রলেপ দিই, সিলভারিং করা হয়, আমরা সিলভারের একটা প্রলেপ দিই বা পারদের একটা প্রলেপ দিই। ওকে, ঠিক আছে। তো যদি উঁচু পৃষ্ঠটা প্রতিফলক রূপে কাজ করে, আসলে থাকে তো আসলে এমন, রাইট? উঁচু পৃষ্ঠ যদি প্রতিফলক রূপে কাজ করে, রাইট, এরকম থাকবে না এরকম থাকবে, কারণ এরকম তো আর হতে পারে না দর্পণ, তাই না? এরকম পুরো হয় তো বাবা, পুরো হয়। হ্যাঁ, তো এই উঁচু পৃষ্ঠ যদি প্রতিফলক রূপে কাজ করে তখন আমরা সেটাকে বলি আসলে উত্তল দর্পণ। তো উত্তল দর্পণের রশ্মিচিত্র কেমন হয়? উত্তল দর্পণের রশ্মিচিত্র একটাই হয়। আচ্ছা, তার আগে আমরা একটু বুঝি যে আমাদের প্রধান অক্ষ কোনটা হবে বাবা? প্রধান অক্ষ এটা হবে। মেরু কোনটা বাচ্চা? মেরু হচ্ছে এটা। মেরু কোনটা? এটা। আমরা এইটা পূর্ণ করলে যে কেন্দ্র পাওয়া যেত সেটাকে আমরা কি বলতাম? বক্রতার কেন্দ্র বলতাম। এবং বক্রতার কেন্দ্র এবং মেরুর মাঝখানের এই অংশটাকে আমরা কি বলতাম? প্রধান ফোকাস বলতাম। এবং প্রধান ফোকাস থেকে মেরু পর্যন্ত দূরত্বকে আমরা কি বলতাম? ফোকাস দূরত্ব বলতাম। এরকমই তো ছিল ব্যাপারটা। এবং আমরা পরবর্তীতে দেখেছিলাম যে ফোকাস দূরত্ব বক্রতার ব্যাসার্ধের অর্ধেক হয়। বক্রতার ব্যাসার্ধ কতটুকু? বক্রতার কেন্দ্র থেকে মেরু পর্যন্ত এই সম্পূর্ণ দূরত্বটাকে বলা হয় আমার বক্রতার ব্যাসার্ধ। হ্যাঁ, বক্রতার ব্যাসার্ধ, রেডিয়াস অফ কার্ভেচার। আর এফ হচ্ছে আমার প্রধান ফোকাস থেকে এতটুকু পর্যন্ত দূরত্বকে আসলে স্মল এফ দ্বারা প্রকাশ করা হয়। এটা হচ্ছে প্রধান ফোকাস, এটা হচ্ছে বক্রতার কেন্দ্র। এখন উত্তল দর্পণে কীভাবে বিম্ব গঠিত হয়? আসলে একদিন কেউ একজন দেখলো যে এরকম উঁচু একটা চামচ আছে না, একটা চামচ তুমি এইরকম করলে এবং তুমি দেখতে পারলে তো তার ভেতরে তোমাকে দেখা যাচ্ছে, কারণ আলোকরশ্মি আসছে তাই এইরকম নয়, আগে দেখা গিয়েছে তারপরে সেই চিত্রটাকে আসলে ব্যাখ্যা করা হয়েছে। তো ব্যাপারটা কেমন হলো যে এখানে হয়তো একজন ছিল, একটা বস্তু ছিল। তো রশ্মিচিত্র আঁকার শর্তটা কি? রশ্মিচিত্র আঁকার শর্ত হচ্ছে তুমি একটা আলোক রশ্মি দেবা প্রধান অক্ষের সমান্তরালে, আর একটা আলোক রশ্মি আসবে বক্রতার কেন্দ্র বরাবর। এইভাবেই, কারণ এইভাবে গেলে আসলে ওর মধ্যবর্তী সকল আলোক রশ্মি তোমার চোখে যাবে। ওকে, এর মধ্যবর্তী সকল আলোক রশ্মি চোখে যাবে। তুমি যে কোনো দুইটা আলোক রশ্মিকে এমনভাবে কনসিডার করতে হবে যেন ওর মধ্যবর্তী সকল আলোক রশ্মি তোমার চোখে যায়, তাহলে সম্পূর্ণ বস্তুটাকে তুমি দেখতে পারবা। ওকে, তো ব্যাপারটা কেমন হলো? মানে এইরকম নয় যে ওখানে সেট করেছে তাই দেখা যাবে, এরকম নয়, আগে দেখা যেত, মানে আগে দেখা যায়। এখন কোন জায়গায় বিম্বটা দেখা যাচ্ছে তখন এই জিনিসটাকে ব্যাখ্যা করার জন্য আসলে তারা রশ্মিচিত্রটা নিয়েছে। হ্যাঁ, আচ্ছা, যাই হোক, আমরা শুরু করি। তো কিছু নিয়ম রয়েছে। নিয়ম হচ্ছে, এক, যদি প্রধান অক্ষের সমান্তরাল আলোক রশ্মি যায়, এটা হচ্ছে আমাদের সাপোজ প্রধান অক্ষ, এটা বক্রতার কেন্দ্র, এটা প্রধান ফোকাস। প্রধান অক্ষের সমান্তরাল আলোক রশ্মি প্রধান ফোকাসের মধ্য দিয়ে অতিক্রম করবে। মনে রাখবা, আলোক রশ্মিচিত্র আকার কয়েকটা নিয়ম, যে বিম্ব আকার কয়েকটা নিয়ম, এগুলো যেভাবে বিম্ব হয় এটাকে ব্যাখ্যা করার জন্য এই নিয়মগুলো একটু আমাদেরকে পড়তে হবে। ফার্স্ট, যদি প্রধান অক্ষের সমান্তরাল আলোক রশ্মি হয় সেটা প্রধান ফোকাসের মধ্য দিয়ে অতিক্রম করবে। যদি প্রধান ফোকাসের মধ্য দিয়ে আলোক রশ্মি গমন করে তাহলে প্রধান অক্ষের সমান্তরালে সে বের হয়ে চলে যাবে। আর যদি বক্রতার কেন্দ্রের মধ্য দিয়ে আলোক রশ্মি যায় তাহলে বক্রতার কেন্দ্রের মধ্য দিয়েই বের হয়ে যাবে। কি বললাম? প্রধান অক্ষের সমান্তরাল আলোক রশ্মি প্রধান ফোকাসের মধ্য দিয়ে বের হবে, প্রধান ফোকাসের মধ্য দিয়ে গমনকারী আলোক রশ্মি প্রধান অক্ষের সমান্তরালে বের হবে। একই কথা, প্রধান অক্ষের সমান্তরাল প্রধান ফোকাসের মধ্য দিয়ে যায়, তাহলে প্রধান ফোকাসের মধ্য দিয়ে গেলে প্রধান অক্ষের সমান্তরাল হবে। এবং যদি বক্রতার কেন্দ্রের মধ্য দিয়ে যায় তাহলে বক্রতার কেন্দ্রের মধ্য দিয়েই বের হয়ে চলে আসবে, কারণ এটা আসলে কনসিডার করা হয় 90 ডিগ্রি হিসেবে।
ক্লিয়ার? তো যে পথে গেছে সে পথে বের হয়ে চলে আসবে। এই তিনটা জিনিস জানলে আসলে সব হয়। রশ্মিচিত্রর সময় কী করবা? রশ্মিচিত্রর সময় তোমরা ম্যাক্সিমাম টাইম একটা আলোক রশ্মি যাবে, মনে রাখো একটা আলোক রশ্মি যাবে, লিখেই দিই, একটা আলোক রশ্মি প্রধান অক্ষের সমান্তরাল, এই জিনিসটা মনে রাখলেই চলে, প্রধান অক্ষের সমান্তরাল, অন্য আলোক রশ্মি অন্যটা বক্রতার কেন্দ্র বরাবর, রাইট, বক্রতার কেন্দ্র বরাবর। এই দুইটা জিনিস একটু মনে রাখো যে রশ্মিচিত্রের জন্য আমরা কি করব, একটা আলোক রশ্মিকে পাঠাবো প্রধান অক্ষের সমান্তরালে এবং অন্য একটা আলোক রশ্মিকে পাঠাবো আমরা বক্রতার কেন্দ্র বরাবর। আমরা পাঠাবো না বাবা, অলরেডি যাচ্ছে আলোক রশ্মিগুলো, আমরা ওই দুইটা আলোক রশ্মিকে কনসিডার করছি। ওকে, তাহলে প্রধান অক্ষের সমান্তরাল আলোক রশ্মি আসলো। ওকে, প্রধান অক্ষের সমান্তরাল আলোক রশ্মি যদি আসে তাহলে কার মধ্য দিয়ে যাওয়ার কথা? প্রধান ফোকাসের মধ্য দিয়ে যাওয়ার কথা। এখন প্রশ্ন হচ্ছে আলোক রশ্মি কি ভেতরে ঢুকতে পারবে? না, আলোক রশ্মি, কারণ এখানে সিলভারিং করা আছে, আলোক রশ্মিতে ঢুকতে পারবে না। তাহলে ঘটনা আসলে কি হবে? ঘটনা আলোক রশ্মি এমনভাবে প্রতিফলিত হবে, ভালো করে বোঝো, আলোক রশ্মি এমনভাবে প্রতিফলিত হবে যেন সেটা প্রধান ফোকাস থেকে আসছে বলে মনে হয়। অর্থাৎ এখানে যদি কোনো চোখ থাকে, হ্যাঁ, এই চোখটা কি দেখবে? এই চোখটা দেখবে যে এই যে আলোক রশ্মিটা সেটা আসলে এক্স্যাক্টলি আসছে কোথা থেকে? এক্স্যাক্টলি আসছে এই জায়গা থেকে, কিন্তু এই জায়গায় যে চোখটা সে আসলে কি দেখবে? আলোক রশ্মি আসছে আসলে এখান থেকে। এবং আরও একটা আলোক রশ্মি তুমি কি করবা? বক্রতার কেন্দ্র বরাবর ফেলবা। এটা হয়নি আসলে, বক্রতার কেন্দ্র বরাবর হয়েছে, হ্যাঁ, ওকে। আর একটা আলোক রশ্মি কী হবে? এরকম বক্রতার কেন্দ্র বরাবর আসবে। বক্রতার কেন্দ্র বরাবর যদি আসে তাহলে সেটা কি হবে? যে পথে আসছে সে পথে বের হয়ে চলে যাবে। দ্যাট মিন এটাই যদি আপতিত রশ্মি হয়, এটাই হবে আসলে কি? প্রতিফলিত রশ্মি। এবং এই দুইটা আলোক রশ্মি যদি কারো চোখে যায় অ্যাট এ টাইম, তাহলে সে এই বস্তুটাকে কোথায় দেখবে? দেখো, এটা একটা আলোক রশ্মি, এটা একটা আলোক রশ্মি, এটা কোথায় মিলিত হয়েছে? এখানে মিলিত হয়েছে, এবং এখানে দেখবে। বস্তুটাকে কোথায় দেখবে? এখানে দেখবে। তাহলে এই চোখ এরকম বড় একটা চোখ, হ্যাঁ বাবা, এই বড় একটা চোখ, এই বড় একটা চোখে যদি এই দুইটা আলোক রশ্মি যায়, সেই বস্তুটা, সেই ব্যক্তিটা এই বস্তুটাকে কোথায় দেখবে বাবা? এখানে দেখবে। কোথায় দেখবে? এখানে দেখবে। এবং এখান থেকে দেখা যাচ্ছে যে এখানেও লক্ষ্যবস্তুর মাথা যেদিকে, এখানেও কিন্তু মাথা আসলে সেদিকেই। অর্থাৎ এখানকার যদি মানুষের মাথা উপরের দিকে থাকে, এখানকার মানুষের মাথাও কি হবে? উপরের দিকেই থাকবে। দ্যাট মিন্স বিম্বটা কি হবে? সোজা হবে। বিম্বটা কি হবে? সোজা হবে। ওকে, এরপর কি সিদ্ধান্ত নিতে পারি আমরা? লক্ষ্যবস্তু যদি বড় হয়, বিম্ব কিন্তু অতটা বড় হবে না, বিম্ব কি হবে? ছোট হবে। এটা একটা সিদ্ধান্ত নিতে পারি। এবং লক্ষ্যবস্তুটা কি হবে? সৎ হবে নাকি অসৎ হবে? অসৎ হবে। কারণ এখানে আসলে আলোক রশ্মিগুলো কি হয়নি? মিলিত হয়নি, বরং এই আলোক রশ্মিগুলোকে দেখো অপসৃত হচ্ছে। সত্যিই কি এই আলোক রশ্মি এখান থেকে আসছে? বলো তো, আসছে না, বরং পেছনের দিকে নিয়ে মিলিত করা হয়েছে। আসলে মিলিত করা হয়েছে না বাবা, এমনটা নয়। যেহেতু বস্তুকে এখানে দেখতে পাচ্ছে, আর সত্যি আলোক রশ্মি তো এখান থেকে আসেই নাই। শর্ত কি? শর্ত হচ্ছে বস্তু থেকে আলোক রশ্মি আসলে সেটাকে আমরা দেখতে পারি। তাহলে এই বস্তু যদি আমরা এখানে দেখতে পারি, তাহলে আলোক রশ্মি এখান থেকে আসছে। কিন্তু এটা কি আসলে সত্যি কথা? আলোক রশ্মি কি এখান থেকে আসছে? না, এটা তো আয়নার পেছনে। আলোক রশ্মি আসছে কোথা থেকে? এখান থেকে মূলত। বাট আমাদের কাছে যেহেতু বস্তু এখানে দেখতে পাচ্ছি, তাহলে আমাদের কনসেপ্টটা কি হচ্ছে? তাহলে আলোক রশ্মি এখান থেকে আসছে। আসলেই তা নয়। এই জিনিসটাকেই মূলত বলা হয় অপসৃত হওয়া। এটাকে বলা হয় অপসৃত হওয়া, যে যেখানে বস্তুটা আসলে আমরা দেখতে পাচ্ছি সেখান থেকে আলোক রশ্মিটা আসেই নাই। ওকে, প্রতিফলিত রশ্মিগুলো দেখো মনে হচ্ছে এখান থেকে আসছে। আমরা এই যে লুকিং গ্লাসটা দেখছি, লুকিং গ্লাস, তুমি গাড়ি চালাচ্ছ, লুকিং গ্লাসে দেখলা, তুমি লুকিং গ্লাসের মধ্যে কাউকে দেখলা, বস্তুটা কি ওখানে আছে নাকি পেছনে আছে? বাবা, পেছনে আছে। তুমি এভাবে গাড়ি চালাচ্ছ, তুমি লুকিং গ্লাসে দেখছো একজন মোটরসাইকেল আসছে, তো তুমি ওই মোটরসাইকেলটাকে আসলে ওর ভেতরে আছে নাকি পেছনে আছে? পেছনে আছে। তাহলে এটাই যদি একটা ড্রাইভারের চোখ হয়, সে তার লুকিং গ্লাসে কি দেখবে? যে পেছনের দিকে একটা লোক, বাট লোকটাকে সে কোথায় দেখতে পাচ্ছে? আয়নার ভেতরে দেখতে পাচ্ছে। এবং এখান থেকে আরও দেখার বিষয় যে
ওই যে লুকিং গ্লাসে যে ড্রাইভারটা এই বস্তুটাকে দেখবে, সে কেমন দেখবে? এক, ছোট দেখবে, রাইট? বিম্বটা কেমন হবে? অবাস্তব হবে, বাস্তব নয়, কারণ প্রতিফলিত রশ্মিগুলো মিলিত হচ্ছে না। দেখো প্রতিফলিত রশ্মিগুলো কি মিলিত হয়েছে? না, প্রতিফলিত রশ্মিগুলো তো দুই দিকে যাওয়া শুরু করেছে, মিলিত হয়নি। তাহলে বস্তুটাকে দেখতে পাচ্ছি কেন? কারণ আসলে অপসৃত হচ্ছে। অপসৃতর মিনিংটা কি বাবা? এটা একটা কল্পনা, অলিক, এটা আমরা এখানে দেখতে পাচ্ছি, তাই আমরা বলছি। এবং কিভাবে বলছি? আলোক রশ্মিগুলোকে পেছনের দিকে মিলিত করলে। আমরা কি আলোক রশ্মিগুলোকে পেছনের দিকে মিলিত করতে পারবো না? তো বাট বিম্ব পিছনে দেখা যাচ্ছে, তো তাহলে কোথায় দেখা যাচ্ছে এটা বলবো কি করে? এটার ব্যাখ্যা কি করে দেব আমরা? তখন বলা হচ্ছে যদি আমরা আলোক রশ্মিকে পেছনের দিকে বর্ধিত করতাম, তাহলে যেখানে মিলিত হতো বিম্বটা আসলে সেখানে আসে, বা বিম্বটা আসলে যেখানে আসে ওই জায়গাতে গিয়েই এই আলোক রশ্মি আর এই আলোক রশ্মি আসলে মিলিত হইছে। আলোক রশ্মি কখনোই মিলিত করা সম্ভব নয়, কিন্তু বিম্ব তো আছে, কোথায় আছে, কিভাবে ব্যাখ্যা করব এটা? তখন বলা হচ্ছে যদি এই দুইটা প্রতিফলিত আলোক রশ্মিকে পেছনের দিকে বর্ধিত করা যেত এবং তারা যেখানে ইন্টারসেক্ট করতো, মিলিত হতো, সেই জায়গাটাতে আসলে বিম্ব আছে। এইভাবে এই বিম্বটার পজিশন ব্যাখ্যা করা হচ্ছে। আসলেই আলোক রশ্মিকে পেছনের দিকে মিলিত করার কোনো ওয়ে আমাদের কাছে নেই। তো বিজ্ঞানটা বিজ্ঞানের মতো করে পড়তে হবে আমাদেরকে। ওকে, তো এটা হচ্ছে মূলত ব্যাখ্যা। এবং এখান থেকে আমরা উত্তল দর্পণ, তুমি যেখানেই বস্তু রাখো না কেন, তুমি যেখানেই বস্তু রাখো, তুমি বস্তুকে এখানে রাখো, কাছে রাখো, কি হবে? বিম্বটা অলওয়েজ ছোট হবে, বিম্বটা অলওয়েজ সোজা হবে, বিম্বটা অলওয়েজ অবাস্তব হবে। এই দর্পণটা কোথায় ব্যবহার করা হয়? এই দর্পণটা মোটরসাইকেল বা গাড়ির লুকিং গ্লাসে ব্যবহার করা হয়। কি সুবিধা? সুবিধা হচ্ছে আমরা বিম্বটাকে সবসময় সিধা দেখছি। একটাবার ভাবো যে তুমি যদি উত্তল দর্পণে বিম্ব উল্টা দেখতে, যেখানে আমরা অবতল দর্পণে দেখতে পাই, তুমি একটা চামচ নেবা, নিয়ে যান নিচু প্রান্তে কিছু একটা ধরবা, দেখবা সেটা এরকম উল্টা দিকে দেখাচ্ছে। তাহলে এটার সুবিধা কি? আমরা উত্তল দর্পণে কিভাবে দেখতে পাচ্ছি? বিম্বটা সোজা দেখতে পাচ্ছি। লুকিং গ্লাসে যে দেখবে যে পেছনে গাড়ি, সে কেমন দেখবে? সিধা দেখবে। এটা একটা সুবিধা। দ্বিতীয়ত হচ্ছে এইটার দেখো কার্ভ হওয়ার কারণে অনেক অনেক দূরে থেকে, এখানেও যদি বস্তু থাকে সেখান থেকেও আলোক রশ্মি এসে হয়তো ড্রাইভারের চোখে যেতে পারবে, এখান থেকেও বস্তু থেকে আলোক রশ্মি ড্রাইভারের চোখে যেতে পারবে। তার মানে ছোট্ট একটা আয়না দিয়েই তুমি এর পেছনের অনুপগুলো এরিয়া কি করতে পারবা? কাভার করতে পারবা। এটাও কিন্তু একটা সুবিধা। ড্রাইভার যদি পেছনের জায়গা বড় করে দেখতে না পারে, ছোট্ট জায়গার মধ্যে পেছনের বিশাল এরিয়া তুমি দেখতে পাচ্ছ, কারণ এটা অনেকটা বড়। এখান থেকে আলোক রশ্মিও যদি আসে সেটাও ড্রাইভারের চোখে চলে যাবে। অর্থাৎ রাস্তার, শুধু রাস্তায় নয়, রাস্তার আশেপাশে কি আছে সবই দেখা যাবে। এই জন্য তোমরা খেয়াল করে দেখবা যে ছোট্ট একটা আয়না, অথচ পেছনে কত কিছু দেখা যাচ্ছে। কারণ কি? অনেক দূরে থেকেও আলোক রশ্মিগুলো আসতে পারছে। যদি এইরকম হতো তাহলে কি অনেক, সাপোজ এখানে সিলভারিং করা, তাহলে কি এখানকার বস্তু আসতে পারতো? এখানকার বস্তু শুধু এতটুকু, এর ভেতরের বস্তুগুলোর শুধু দেখতে পারতাম। বাট এখানে তো অনেক বড়, এখানেও একটা বস্তু থাকলে সেটাও ড্রাইভারের চোখে আসলে যাচ্ছে। মানে ছোট্ট একটা জিনিস দিয়ে তুমি অনেকটা জায়গা ক্যাপচার করতে পারছো, দেখতে পাচ্ছো। তো যখন পড়বা খুব সিনসিয়ারলি পড়া উচিত। ওকে, এই হচ্ছে মূলত উত্তল দর্পণ। উত্তল দর্পণ এভাবেই কাজ করে। এরপর হচ্ছে আমরা অবতল দর্পণের ক্ষেত্রে আসলে রুল অফ 6 আসে। রুল অফ 6 কখন এসেছে? রুল অফ 6 অনুযায়ী কি বিম্ব গঠন হয়? না, বিম্ব গঠনকে আমরা রুল অফ 6 দ্বারা ব্যাখ্যা করার চেষ্টা করি। বিম্ব গঠনকে রুল অফ 6 দ্বারা ব্যাখ্যা করার চেষ্টা করি। রুল অফ 6 দিয়ে কখনো বিম্ব গঠন হয় না। সোডিয়াম একটা ইলেকট্রন ছেড়ে দিল, ক্লোরিন একটা ইলেকট্রন গ্রহণ করলো, হ্যাঁ, এটা করে, বাট এটাকে আমরা ব্যাখ্যা করছি এভাবে যে তাদের মাঝে একটা আকর্ষণ হয়। সব ঠিক আছে, বাট আমি বলছি বলে কি তারা আকর্ষিত হচ্ছে? না। আমি বললাম একটা ইলেকট্রন ছেড়ে দিলে সোডিয়ামের 8টা হবে, একটা ইলেকট্রন গ্রহণ করলে ক্লোরিনের 8টা হবে, তাই তারা যুক্ত হচ্ছে না। ব্যাপারটা এরকম না। তারা আসলে যুক্ত হচ্ছে, এই জিনিসটা সহজ করে ব্যাখ্যা করার জন্য আমরা এই তত্ত্বগুলো উপস্থাপন করছি। এখানে এইগুলোর জন্যও ঠিক একই কনসেপ্ট। ক্লিয়ার? ওকে, তো আমরা যদি অবতল দর্পণের জন্য করি, অবতল দর্পণের সব থেকে বড় সমস্যা হচ্ছে যে
লক্ষ্যবস্তুর অবস্থানের সাথে সাথে বিম্বের অবস্থানটা চেঞ্জ হয়ে যায়, যেখানে উত্তল দর্পণের ক্ষেত্রে বিম্ব সবসময় প্রধান ফোকাস এবং মেরুর মধ্যেই গঠিত হয়, কিন্তু অবতল দর্পণের ক্ষেত্রে বিম্বের পজিশন বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় যায়। সেটা কখনো দর্পণ থেকে একটু বাহিরের দিকে মনে হয়, কখনো দর্পণ থেকে ভেতরের দিকে মনে হয়, কখনো উল্টা মনে হয়, কখনো সিধা হয়। তো অবতল দর্পণের যে বিম্ব গঠনটা সেটা একটু কমপ্লিকেটেড। উত্তল দর্পণে কোনো কমপ্লিকেটেড না, তুমি বস্তুটাকে যেখানেই রাখো বিম্বটা অলওয়েজ ছোট হবে, বিম্বটা সবসময় তুমি বক্রতার না প্রধান ফোকাস এবং মেরুর মাঝখানেই পাবে, অন্য কোথাও যাবে না। বাট অবতল দর্পণের কাছে ভেরি কমপ্লিকেটেড, এর লক্ষ্যবস্তুর অবস্থানের উপরে ভিত্তি করে বিম্বের অবস্থান র্যাপিডলি চেঞ্জ হয়। এই চেঞ্জটুকুকে মনে রাখার জন্য, ব্যাখ্যা করার জন্য আমরা বিভিন্ন তত্ত্বের অবতারণা করি। ঠিক এইরকম একটা তত্ত্বই হচ্ছে রুল অফ সিক্স। রুল অফ সিক্স কীভাবে কাজ করে? রুল অফ সিক্স কাজ করে, আমরা এই যে একটা দর্পণকে বিভিন্নভাবে সংজ্ঞায়িত করেছিলাম, একটা দর্পণের বিভিন্ন অংশ দিয়েছিলাম, যেমন এটা মেরু বলেছিলাম, এবং এটাকে পূর্ণ করলে যে বৃত্ত হবে সেই বৃত্তের কেন্দ্রকে আমরা কি বলেছিলাম? বক্রতার কেন্দ্র বলেছিলাম। এবং বক্রতার কেন্দ্র এবং মেরুর মাঝখানে এই অংশটুকুকে আমরা প্রধান ফোকাস বলেছিলাম, এবং প্রধান ফোকাস থেকে এতটুকু দূরত্ব ওকে লাগছে না। তো এই ওপর ভিত্তি করে আমরা এখানে বিভিন্ন পজিশনিং করি। পজিশনিংটা কেমন? এটা হচ্ছে বক্রতার কেন্দ্র, এটা প্রধান ফোকাস। বক্রতার কেন্দ্রের বাহিরে এই অংশটাকে বলি আমরা আসলে 2 নম্বর পজিশন। কয় নম্বর পজিশন বাবা? 2 নম্বর পজিশন। বক্রতার কেন্দ্রের বাহিরে যদি বস্তু থাকে এটা হচ্ছে 2 নম্বর পজিশন। একটু তো মুখস্থ করতে হবে এখন, কারণ আমরা তত্ত্ব লিখছি, একটা ট্রিক লিখছি, ট্রিকের কোনো বেসিক থাকে না। ওকে, তো অসীমে যদি আমাদের বস্তু থাকে অনেক দূরে, অসীম মানে অনেক দূরে একটা বস্তু রয়েছে, সেই পজিশনিং বলা হয়, সেটাকে 1 বলা হয়। কি বলা হয়? 1। বক্রতার কেন্দ্রকে বলা হয় 3 নম্বর পজিশন। বক্রতার কেন্দ্র এবং প্রধান ফোকাসের মাঝখানের পজিশনকে বলা হয় 4 নম্বর পজিশন। প্রধান ফোকাসকে বলা হয় 5 নম্বর পজিশন। প্রধান ফোকাস এবং মেরু বা পোল এর মাঝখানের অংশটাকে বলা হয় আসলে 6 নম্বর পজিশন। এটা কি কাজে লাগে? রুল অফ সিক্সের মিনিংটা কি? রুল অফ সিক্সের মিনিং হচ্ছে যে সব সময় যোগফলটা আসলে কত হবে? 6 হবে। ব্যাপারটা কিভাবে কাজ করছে আমি সম্পূর্ণ জিনিসটাই ব্যাখ্যা করছি। রুল অফ সিক্স দিয়ে কিন্তু বিম্ব গঠন হচ্ছে না। বিম্ব গঠন যেভাবে হচ্ছে তার উপর ভিত্তি করে আমরা দর্পণকে পজিশনিং করেছি, এবং ওই পজিশনিংটা আমরা বিম্ব গঠনের ক্ষেত্রে কাজে লাগাচ্ছি। সেই বিম্ব গঠনকে ব্যাখ্যা করার জন্য আমরা রুল অফ সিক্সকে খুব ভালো করে কাজে লাগাচ্ছি। রুল অফ সিক্স কেমন? রুল অফ সিক্স বলছে যদি আপনার 1 নম্বর পজিশনে বস্তু থাকে, কি বলা হলো? যে যদি আপনার 1 নম্বর পজিশনে বস্তু থাকে তাহলে বিম্ব গঠন হবে 5 নম্বর পজিশনে। দ্যাট মিনস রেজাল্ট কত হবে? 6। মানে সবসময় রেজাল্ট আমার কত হবে? 6 হবে। 1 নম্বর পজিশন কোথায়? অসীমে। তাহলে অসীমে যদি বস্তু থাকে বিম্ব হবে 5-এ। 5 কোথায়? 5 হচ্ছে প্রধান ফোকাসে, বিম্ব পাওয়া যাবে প্রধান ফোকাসে। এরপর যদি 2 নম্বর পজিশনে বস্তু থাকে, দ্যাট মিনস বস্তু যদি বক্রতার কেন্দ্রের বাহিরে থাকে, দ্যাট 2 নম্বর পজিশনে, তাহলে বিম্ব কোথায় পাওয়া যাবে? আমাদের রেজাল্ট 6 হতে কত লাগবে? 4 লাগবে। 4 মানে কি? 4 মানে হচ্ছে এটা প্রধান বক্রতার কেন্দ্র এবং প্রধান ফোকাসের মাঝখানে। ওকে, এরপরে ঘটনা হচ্ছে যে যদি আমাদের বিম্ব থাকে, বস্তু থাকে 3-এ, বস্তু কোথায়? 3-এ, দ্যাট মিনস বক্রতার কেন্দ্রে। যদি বস্তুটা বক্রতার কেন্দ্রে থাকে তাহলে এখানকার রেজাল্টটা কত হবে? 6। তাহলে বিম্ব কোথায় হবে? বিম্ব হবে 3-এ। দ্যাট মিনস বক্রতার কেন্দ্রে বস্তু থাকলে বিম্বটাও কোথায় হবে? বক্রতার কেন্দ্রেই হবে। বক্রতার কেন্দ্রে বস্তু থাকলে বিম্বটা কোথায় হবে? বক্রতার কেন্দ্রেই হবে। এরপর বলা হচ্ছে যদি বিম্বটা 4-এ থাকে, 4 কোথায়? বক্রতার কেন্দ্র এবং প্রধান ফোকাসের মাঝখানে যদি বিম্ব থাকে তাহলে এর রেজাল্টও 6। তার মানে কত লাগবে আমাদের? 2 লাগবে। 2 কোথায়? 2 হচ্ছে বক্রতার কেন্দ্রের বাহিরে। তাহলে যদি বক্রতার কেন্দ্র এবং প্রধান ফোকাসের মাঝখানে বস্তু থাকে তাহলে বিম্বটা কোথায় হবে? 2 নম্বর পজিশনে হবে। একইভাবে বলা হচ্ছে যদি 5 নম্বর পজিশনে বিম্ব থাকে, 5 নম্বর পজিশনে বিম্ব থাকে তাহলে বস্তু থাকে 5 নম্বর পজিশনে বস্তু, অর্থাৎ বস্তু যদি কখনো এখানে থাকে তাহলে বিম্ব কোথায় হবে? বিম্ব হবে আসলে অসীমে 1 নম্বর পজিশনে। ওকে, অসীমে তাহলে কত হবে? আসলে 6 হবে। প্রশ্ন হচ্ছে যে 6 নম্বর পজিশনে বিম্ব থাকে তাহলে পজিশন কোথায় হবে? 6 নম্বর পজিশনে যদি বিম্ব থাকে তাহলে এটা আসলে দর্পণের পেছনে চলে যাবে। তাহলে এই যে ঘটনা বললাম এটা কি খুব সহজ লাগলো? না, বেশ কমপ্লিকেটেড। লক্ষ্যবস্তুর উপর, লক্ষ্যবস্তুর দৈর্ঘ্যের উপরে, লক্ষ্যবস্তুর পজিশনের উপর ডিপেন্ড করে বিম্বের পজিশন কিন্তু আসলে র্যাপিডলি চেঞ্জ হচ্ছে।
রাইট। সুতরাং এই জিনিসটাকে একটু মনে রাখার জন্য আমরা সহজভাবে সেটাকে উপস্থাপন করার জন্য এই ট্রিকটা নিয়ে আসলাম। আর ট্রিক জিনিস সব সময় খাটে না বলেই 6 নম্বর পজিশনের বিম্ব হওয়া উচিত ছিল 6 নম্বরেই, সেটা কিন্তু হচ্ছে না। এর জন্য ট্রিকটা আসলে, কারণ ট্রিক আসলে মেকানিজমের সাথে ট্রিক খাটে না, মেকানিজমের সাথে কখনো ট্রিক খাটে। ট্রিক কেন নিয়ে আসছি? একটু সহজভাবে মনে রাখার জন্য। এই রকম নয় যে 3-এ রাখলে 3-এই বিম্ব গঠিত হবে, এই রকম ব্যাপারটা নয়। আমরা দেখেছি যে একটা দর্পণ যখন আমরা রাখলাম, এরকম একটা দর্পণ যখন আমরা রাখলাম, যে একটু বস্তুকে নিয়ে যাচ্ছি, নিয়ে যখনই আমরা বস্তুটাকে এখানে নিয়ে গেলাম, আমরা দেখলাম বস্তুর এই দৈর্ঘ্য যা, বিম্বের দৈর্ঘ্য কি হচ্ছে তাই। এবং আমরা পরবর্তীতে গবেষণা করে দেখলাম যে এই পজিশনে এখান থেকে এতটুকু দূরত্ব যা, এখান থেকে এতটুকু দূরত্ব তাই। এবং আমরা পরবর্তীতে এইরকম করে দেখলাম যে আসলে এই পজিশনটা ছিল আসলে বক্রতার কেন্দ্র, বা ওটাকে যদি আমরা পূর্ণ করতাম তাহলে সেটাই বক্রতার কেন্দ্র। তো মানে আমরা আগে বিম্ব পেয়েছি, সেই বিম্বকে বিভিন্নভাবে অ্যানালাইসিস করা শুরু করেছি, আমরা বস্তুকে অ্যানালাইসিস করা শুরু করেছি, আমরা ওই দর্পণটাকে সম্পূর্ণ পূর্ণ করেছি এবং বস্তুর পজিশন দেখলাম আসলে বক্রতার কেন্দ্রে, বিম্বের পজিশনও দেখি একই দূরত্বে, তার মানে ও রয়েছে বক্রতার কেন্দ্রে, রাইট। আগে রুল অফ 6 দ্বারা কিন্তু বিম্ব গঠন হয় না, যেইভাবে বিম্ব গঠন হয় সেটা নিয়ে আস্তে আস্তে রিসার্চ করার পরে এই বিষয়টাকে সহজভাবে উপস্থাপন করার জন্য রুল অফ 6 নিয়ে আসা হয়েছে। ক্লিয়ার? ওকে, ঠিক আছে। আচ্ছা, তাহলে আমরা পজিশনিংটা এখানে একটু লিখে রাখি, তাহলে আমাদের বিম্ব গঠনটা সুবিধা হবে। এটা হচ্ছে আমাদের বক্রতার কেন্দ্র, এটা হচ্ছে প্রধান ফোকাস, তাহলে বক্রতার কেন্দ্র প্রধান ফোকাস, এটা হচ্ছে বক্রতার কেন্দ্রের বাইরে, এটা হচ্ছে আমাদের অসীমটা 1, এটা 2, এটা আসলে 3, এটা আসলে এর মাঝখানে এটা হচ্ছে 4, এটা হচ্ছে 5, আর এটা হচ্ছে আসলে 6। ওকে, ঠিক আছে, আমরা বিম্ব গঠন শুরু করলাম। বিম্ব গঠন কিভাবে করা হচ্ছে? ওকে, তোমাদের যেটা আসে সেটাই আমি দেখাচ্ছি মূলত। ওকে, অযথা একটা দেখানোর দরকার নেই। এটা হচ্ছে আমাদের সাপোজ অবতল দর্পণ, যেটা কাজে লাগবে আপাতত সেটাই দেখাই। অবতল দর্পণ, সাপোজ এটা হচ্ছে আমাদের বক্রতার কেন্দ্র, এটা হচ্ছে প্রধান ফোকাস। আলোক রশ্মি কিন্তু রশ্মিচিত্রে কিন্তু মিলবে না, কারণ হচ্ছে হাত দিয়ে আঁকছি, মেলার কথাও নয়। সাপোজ বস্তু রয়েছে 2 নম্বর পজিশনে। কত নম্বর পজিশনে বাবা? বস্তু রয়েছে 2 নম্বর পজিশনে। যদি বস্তু 2 নম্বর পজিশনে থাকে, খুব ভালো করে চিন্তা করো, যদি বস্তু 2 নম্বর পজিশনে থাকে তাহলে বিম্ব কত নম্বর পজিশনে হওয়া উচিত? 4 নম্বর পজিশনে, কারণ 2 এবং 4 মিলিয়ে আসলে কত হয়? 6 হয়। রুল অফ 6 এটাই বলছে যে বস্তুর অবস্থান এবং বিম্বের অবস্থান দুটো যোগ করলে কি হবে? 6 হবে। তাহলে 2 নম্বর পজিশন, দ্যাট মিনস বক্রতার কেন্দ্রে যদি, বক্রতার কেন্দ্রের বাইরে যদি বস্তু রাখা হয়, বিম্ব কোথায় হওয়া উচিত? 4-এ হওয়া উচিত। মানে ওখানে হচ্ছে, ওই জিনিসটাকে ব্যাখ্যা করছে আমরা ওটা দ্বারা। তো এখান থেকে যাবে কিভাবে আলোক রশ্মি? আমি বলেছিলাম একটা যাবে প্রধান অক্ষের সমান্তরালে, প্রধান অক্ষের সমান্তরাল আলোক রশ্মি প্রধান ফোকাস দিয়ে বের হয়ে চলে আসবে, অবশ্যই তীরচিহ্ন তোমাকে দিতে হবে। এবং দ্বিতীয় আলোক রশ্মি তুমি কি করবা? দ্বিতীয় আলোক রশ্মি তুমি বক্রতার কেন্দ্রের মধ্য দিয়ে পাঠাবা। কার মধ্য দিয়ে বাবা? বক্রতার কেন্দ্রের মধ্য দিয়ে পাঠাবো। যদি আলোক রশ্মি বক্রতার কেন্দ্রের মধ্য দিয়ে যায়, তাহলে বক্রতার কেন্দ্রের মধ্য দিয়ে বের হয়ে চলে আসবে। তাহলে এই যে একটা প্রতিফলিত রশ্মি আর এই যে একটা প্রতিফলিত রশ্মি কোথায় মিলিত হচ্ছে? এখানে মিলিত হচ্ছে। তাহলে এই যে এখান থেকে এই জায়গাটাই হবে মূলত আসলে আমাদের বিম্ব। হ্যাঁ, এখন কথা হচ্ছে যখন একটা অবতল দর্পণ আমি নিলাম, এরকম অবতল দর্পণ আমি নিলাম, তার সামনে যদি একটা মার্কার ধরো, দেখবা, যদি ভালো করে বোঝো বাবা, এটা একটা অবতল দর্পণ, হ্যাঁ এটা একটা অবতল দর্পণ। তুমি যদি মার্কারটাকে এখানে, সাপোজ এটা বক্রতার কেন্দ্র, হ্যাঁ তুমি যদি মার্কারটাকে বক্রতার কেন্দ্রের এখানে এভাবে ধরো, তাহলে তুমি ওখানে যে বিম্বটা পাবা সেটা কেমন হবে জানো? সেটা হবে এমন, এরকম। এখানে পজিশন ওপরের দিকে, ওখানে বিম্বটা আসলে কিভাবে পাওয়া যাবে? এইভাবে পাওয়া যাবে। তো এই জিনিসটাকেই মূলত ব্যাখ্যা করছে। আমরা বাস্তবিকভাবে এটা দেখছি, বিশ্বাস না হলে একটা নাও, একটা অবতল দর্পণ কিনে নিয়ে আসো, নিয়ে এসে তুমি ওই দর্পণটাকে এমনভাবে রাখো, এভাবে রাখলা, এবং তুমি দেখলা যে এটা হচ্ছে প্রধান অক্ষ। তুমি যদি দর্পণের সামনে, এটা বক্রতার কেন্দ্র, যদি এখানে এভাবে মার্কারটা রাখো, তুমি দর্পণের মধ্যে দেখতে পারবা মার্কারটা কেমন হয়ে আছে? এমন হয়ে আছে।
কেমন হয়ে আছে, এরকম উল্টা দিক হয়ে আছে। তো এই যে দর্পণের ভেতরে উল্টা দিকে হয়ে আছে, এই উল্টা দিকে আগে থেকেই তো হয়ে আছে, আমার রশ্মিচিত্রের ওপরে তার উল্টা দিক নির্ভর করছে না, কিন্তু ওই উল্টা দিকটাকে ব্যাখ্যা করার জন্য আমরা রশ্মিচিত্রটা আঁকছি। কারণ সবসময় এটা পসিবল নয় যে আমি একটা অবতল দর্পণ নিয়েই তোমাদেরকে সবসময় দেখাবো, বা অবতল দর্পণ আমি খাতার মধ্যে স্ট্যাপলার করে রেখে চলে আসবো, পসিবল নয়। তাহলে ওই জিনিসটাকে, যে ঘটনা আমি দেখতে পাচ্ছি সেটাকে রশ্মিচিত্রতে উপস্থাপন করছি, অবতল দর্পণে আমরা যেটা দেখেছি সেটাকে এখানে উপস্থাপন করার চেষ্টা করছি। এবং আমি দেখতে পাচ্ছি যে এখানে লক্ষ্যবস্তুটা কি হচ্ছে, বড় হচ্ছে, আর বিম্বটা কি হচ্ছে, ছোট হচ্ছে। ফার্স্ট লক্ষ্যবস্তু কি হয়, বড়, বিম্ব কি হয়, ছোট, এটা একটা। দুই, বিম্বটা সৎ নাকি বাস্তব নাকি অবাস্তব, যেহেতু প্রতিফলিত আলোক রশ্মিগুলো মিলিত হচ্ছে সুতরাং কি হবে, বাস্তব। তিন, বিম্বটা কি উল্টা হচ্ছে নাকি সিধা হচ্ছে, বিম্বটা হচ্ছে উল্টা। বাবা অবতল দর্পণ নিয়ে এসে দেখো, দেখবে যে বিম্ব উল্টা দেখাবে। তাহলে এই তিনটা জিনিস তোমাকে কি রাখতে হবে, মনে রাখতে হবে। এক হচ্ছে লক্ষ্যবস্তু বড়, বিম্ব কি হবে, ছোট হবে, বাস্তব হবে এবং উল্টা হবে। ওকে ওকে, ঠিক আছে। আমরা যখন এখন 3 নম্বর পজিশনে যখন একটা বস্তু রাখছি, হ্যাঁ, আমাদের একটা দর্পণ ছিল, অবতল দর্পণ, এই যেটা আমাদের অবতল দর্পণ, আমরা 3 নম্বর পজিশন, দ্যাট মিনস এটা হচ্ছে বক্রতার কেন্দ্র। এবং আমরা বক্রতার কেন্দ্রে যখন বস্তুটা রাখলাম, হ্যাঁ, এটা হচ্ছে আমাদের সাপোজ প্রধান ফোকাস। বাবা এটা প্রধান ফোকাস, এটা প্রধান ফোকাস, হ্যাঁ প্রধান ফোকাস। তো যদি কখনো বক্রতার কেন্দ্রেই বস্তু থাকে, তখন রশ্মিচিত্রের সিস্টেমটা হচ্ছে একটা আলোক রশ্মি যাবে সেই প্রধান ফোকাস, প্রধান অক্ষের সমান্তরাল, এবং বের হবে প্রধান ফোকাসের মধ্য দিয়ে। শুধু এই একটা জায়গায় ব্যতিক্রম, আমি সবসময় বলেছি একটা আলোক রশ্মি প্রধান অক্ষের সমান্তরালে যাবে, প্রধান ফোকাস দিয়ে বের হবে। আর দ্বিতীয়টা কি বলেছি, দ্বিতীয়টা আমি বলেছি যে সবসময় বক্রতার কেন্দ্রের মধ্যে দিয়ে যাবে। যেহেতু বস্তুটা বক্রতার কেন্দ্রের উপরেই আছে, সেহেতু এর যে যেখানে অবস্থান করছে সেই অবস্থানটাকে ব্যাখ্যা করার জন্য আলোক রশ্মি কীভাবে নেওয়া হচ্ছে, আলোক রশ্মি নেওয়া হচ্ছে এইভাবে, যার একটা প্রধান ফোকাসের মধ্য দিয়ে গেল এবং এইভাবে বের হয়ে চলে আসলো। তোমরা বলবে দেখছেন, আপনি মিলানোর জন্য এইভাবে করছেন। হ্যাঁ, আচ্ছা যাই হোক। তাহলে এই যে একটা প্রতিফলিত রশ্মি, রাইট, এই যে একটা প্রতিফলিত রশ্মি কোথায় মিলিত হচ্ছে, এখানে মিলিত হচ্ছে। তো এটাই হচ্ছে আসলে আমাদের বিম্ব। এখন কথা হচ্ছে বিম্বটা এক্স্যাক্টলি কোথায় হবে, বিম্বটা কিন্তু এখানেই হবে। হ্যাঁ, তুমি সরায় দাও, বক্রতার কেন্দ্রই সরায় দাও, সেই ভালো। এটা সাপোজ বক্রতার কেন্দ্র, এবং বিম্বটা কি হবে, বক্রতার কেন্দ্রেই হবে। বিম্বটা কি হবে, বক্রতার কেন্দ্রেই হবে। আমি ব্যাপারটা এইরকম, আসলে ব্যাপারটা এইরকম ছিল যে আমার সাপোজ এটা হচ্ছে বক্রতার কেন্দ্র, এটা হচ্ছে প্রধান ফোকাস। আমি যখন এখানে বস্তুটা রাখলাম তখন দেখলাম যে বিম্বটা কেমন হচ্ছে, উল্টা হচ্ছে, ছোট হচ্ছে। যখন আমি আস্তে আস্তে বস্তুটাকে নিয়ে গেলাম এবং এই বরাবর যখন চলে গেল, তখন আমি দেখলাম যে বিম্বটা এই দিক থেকে সরে এখানে এসেছে, উল্টা হচ্ছে ঠিক, বাট বস্তু যত বড় হচ্ছে বিম্ব তত বড়ই হচ্ছে। আমি এটা বাস্তবিকভাবে দেখেছিলাম। সেই বাস্তবিকভাবে দেখাটা রশ্মিচিত্রের মাঝে এভাবে উপস্থাপন করা হয়। কীভাবে উপস্থাপন করা হয়, যে একটা আলোক রশ্মি তুমি প্রধান অক্ষের সমান্তরালে পাঠাবা, তাহলে সেটা প্রধান ফোকাস দিয়ে বের হয়ে আসবে, এবং আরেকটা আলোক রশ্মি প্রধান ফোকাসের মধ্য দিয়ে যাবে এবং প্রধান অক্ষের সমান্তরালে বের হয়ে আসবে, এবং তারা যেখানে মিলিত হবে সেই মিলিত হওয়ার পয়েন্টটা থেকে তুমি প্রধান অক্ষ থেকে সেখানে একটা রশ্মি টানবা, একটা লম্ব টানবা, তাহলে এই লম্বটাই আসলে বিম্ব নির্দেশ করবে। ওটা আসলে বিম্ব, ওটা আসলে ওখানে আমরা দেখতে পাচ্ছি। এটাকে আমরা এইভাবে আসলে ব্যাখ্যা করছি, এবং এই জিনিসটাও সে মানছে যে 3 নম্বর পজিশনে থাকলে 3 নম্বর পজিশনেই হবে ফার্স্ট কন্ডিশন। এখন কি কি এখানে দেখতে পাচ্ছি আমরা, এক হচ্ছে বিম্বটা বাস্তব হবে, কারণ আলোক রশ্মিগুলো কি হচ্ছে, মিলিত হচ্ছে। 2, লক্ষ্যবস্তু এবং বিম্বটা কি হবে, সমান হবে, অর্থাৎ লক্ষ্যবস্তুর দৈর্ঘ্য আর বিম্বের দৈর্ঘ্য সমান হবে। কোন পজিশনে, 3 নম্বর পজিশনে। 4, এটা কি হবে, উল্টা হবে। কেমন হবে বাবা, উল্টা হবে। ক্লিয়ার? আচ্ছা, এটা আমরা মনে রাখলাম। এরপর আমরা কি করব, এরপরেরটা সাপোজ এটা হচ্ছে আমাদের বক্রতার কেন্দ্র, এটা হচ্ছে আমাদের প্রধান ফোকাস। এবার লক্ষ্যবস্তু কোথায় রয়েছে, এখানে রয়েছে। লক্ষ্যবস্তু এখানে রয়েছে, এটা ছোট করে দিই, লক্ষ্যবস্তু এখানে রয়েছে। তাহলে এর জন্য বিম্ব কোথায় হবে, লক্ষ্যবস্তু কত নম্বর পজিশনে, 4 নম্বর পজিশনে। তাহলে বিম্ব কোথায় হবে এটা যদি একটু ব্যাখ্যা করার চেষ্টা করি আমরা, তো একটা আলোক রশ্মি কীভাবে আসবে, প্রধান অক্ষের সমান্তরালে যাবে, এবং আলোক রশ্মি কোথা থেকে বের হয়ে আসবে, প্রধান ফোকাস থেকে বের হয়ে চলে আসবে। কোনো ডাউট এতটুকুতে না? একটা আলোক রশ্মি অলওয়েজ
প্রধান অক্ষের সমান্তরালে যাবে এবং প্রধান ফোকাসের মধ্য দিয়ে বের হয়ে চলে আসবে। এখন এখানে যে ব্যাপার, আলোক রশ্মি, দ্বিতীয় আলোক রশ্মি কী হয়, বক্রতার কেন্দ্রের মধ্য দিয়ে যাওয়ার কথা, বক্রতার কেন্দ্রের মধ্য দিয়ে যাওয়ার কথা, কিন্তু এখানে কি বক্র কেন্দ্রের মধ্যে যাওয়ার সম্ভাবনা আছে? কারণ বস্তুই তো সামনে, বক্রতার কেন্দ্রের সামনে আসে, তাহলে আলোক রশ্মি এই দিক দিয়ে আসবে, এদিক দিয়ে আসবে, এটিকে সম্ভব? বস্তু দেখবো প্রতিফলিত রশ্মি পাইলে, তাহলে এই দিক দিয়ে আসা তো সম্ভব না। তাহলে এখানে কি ঘটনা ঘটবে? এখানকার ব্যাখ্যা হচ্ছে যে আলোক রশ্মি এমনভাবে যাচ্ছে, আলোক রশ্মি দর্পণে এমনভাবে পতিত হচ্ছে, আলোক রশ্মি দর্পণে এমনভাবে পতিত হচ্ছে যেন সেটা বক্রতার কেন্দ্রের মধ্য দিয়ে প্রতিফলিত হয়। ভালো করে বোঝো, আলোক রশ্মি কীভাবে পতিত হয়েছে, এমনভাবে পতিত হয়েছে, তার মানে 90 ডিগ্রির মতো করে পতিত হয়েছে আলোক রশ্মি এমনভাবে। কারণ আমরা বাবা ঘটনা আসলে কি, ঘটনা আগেই তারা বিম্ব পেয়েছিল, এই বিম্বটাকে এখন ব্যাখ্যা করবে কেমনে, কোথা থেকে আলোক রশ্মি নিলে এখানে দুইটা ইন্টারসেক্ট করবে, সেই জিনিসটা ব্যাখ্যা করছে তারা এভাবে। আসলে এখানে মিলিত হচ্ছে তাই বিম্ব দেখবা তা নয়, বরং বিম্ব এখানে দেখা যাচ্ছে, তাহলে কোথা থেকে আলোক রশ্মি নিলে এখানে মিলিত হবে, এই জিনিসটা ব্যাখ্যা করছে। রিয়েলিস্টিক করো পড়াটাকে, বাস্তবিকভাবে দেখার চেষ্টা করো যে একটা আলোক রশ্মি এই জায়গায় একটা বিম্ব তারা পাইছে, এটা আসলে কীভাবে পাইছে তারা এখন ব্যাখ্যা করতেছে। সাপোজ আমি একটা আলোক রশ্মি নিয়েছিলাম প্রধান অক্ষের সমান্তরাল এবং সেটা প্রধান অক্ষ ফোকাসের মধ্যে দিয়ে বের হলো, এবং আরও একটা আলোক রশ্মি দর্পণে এমনভাবে পতিত হয়েছিল যে ওটাকে বক্রতার কেন্দ্রের মধ্য দিয়ে প্রতিফলিত হয়। এবং আমরা দেখতে পাচ্ছি যে এই জায়গায় কি হচ্ছে, আসলে 2 নম্বর পজিশন, কারণ এটা বক্রতার কেন্দ্রের বাহিরে, বস্তু কত নম্বর পজিশনে, 4 নম্বর পজিশনে, বিম্ব কত নম্বর পজিশনে, 2 নম্বর পজিশনে। দ্যাট মিনস দুইটা যোগ করলে আবার কত হচ্ছে, 6 হচ্ছে। দ্যাট মিনস রুল অফ 6 মানছে। এবং এই জায়গায় আমরা দেখতে পাচ্ছি যে বিম্বটা কেমন হচ্ছে, বিম্বের যে বৈশিষ্ট্য, বিম্ব হচ্ছে বাস্তব। কেমন বাবা? বাস্তব, কারণ প্রতিফলিত রশ্মিগুলো মিলিত হচ্ছে, প্রতিফলিত রশ্মিগুলো মিলিত হচ্ছে, তার মানে বাস্তব হচ্ছে। 2, বিম্ব কেমন হচ্ছে, উল্টা হচ্ছে, বিম্ব কেমন, উল্টা হচ্ছে, কারণ এখানে বিম্ব এদিকে ছিল আর এখানে উল্টা দেখা যাচ্ছে। 3, কেমন হচ্ছে, বিম্ব বড় হচ্ছে, বিম্ব কি হচ্ছে, বড় হচ্ছে। ক্লিয়ার? এই 3টা তোমাদেরকে মনে রাখতে হবে, এই জিনিসগুলো কিন্তু আসে। হ্যাঁ, বিম্ব বড় হচ্ছে, তোমাদেরকে বলে দিল যে বিম্ব বড় কিন্তু উল্টা হচ্ছে, কোন পজিশন, এই ব্যাপারগুলো না বুঝলে কিন্তু বিবর্ধন কিচ্ছু বুঝবে না। আমি রিকোয়েস্ট করছি, যদি বিবর্ধন বুঝতে চাও, বিবর্ধনের পুরো ফিল নিতে চাও, ফুল কনসেপ্ট যদি ক্লিয়ার করতে চাও, রশ্মিচিত্র 100% ভালো থাকতে হবে। বস্তু কোথায় রাখলে বিম্ব কোথায় হবে, তোমাকে বিবর্ধনের মান দেখে বলতে হবে যে ওটা কি পজিটিভ, মানে বিবর্ধনের মান দেখে বলতে হবে বিম্বটা কি উল্টা নাকি বিম্বটা সিধা, সব কিছু বলে দেওয়া যায় শুধুমাত্র বিবর্ধনের মান দেখে। সুতরাং বিবর্ধন পড়ার আগে, ম্যাগনিফিকেশন পড়ার আগে রশ্মিচিত্র ক্রিস্টাল ক্লিয়ার থাকতে হবে। কারণ অবতল দর্পণের ক্ষেত্রে বিম্ব বড়ও হয়, বিম্ব ছোটও হয়, বিম্ব বড়ও হয়, বিম্ব সিধাও হয়, বিম্ব উল্টাও হয়। এখানে বড় কিন্তু উল্টা, এই প্রধান ফোকাস থেকে ভেতরের দিকে গেলেই বিম্ব বড় কিন্তু সিধা হবে। তাহলে ম্যাগনিফিকেশনের মান যদি কখনো 2 আসে, তার মানে বিম্ব বড়, বাট -2 হলে উল্টা, +2 হলে সিধা। তাহলে ম্যাগনিফিকেশন শুধু পজিটিভ নেগেটিভ দিকে বলা, ম্যাগনিফিকেশনের মান দেখে বলা কখনোই সম্ভব নয় যে বস্তুটা কোথায় ছিল, কারণ 4 নম্বর পজিশনে গেলেও বড় হবে, এই 6 নম্বর পজিশনে গেলেও বড়ই হবে। তো এই যে ব্যাপারগুলো যাই হোক আপাতত বাদ দাও, আগে রশ্মিচিত্র কোথায় বস্তু রাখলে বিম্ব কোথায়, এটা যদি না জানো ম্যাগনিফিকেশন প্যাচ লাগবে। কিন্তু যদি এটা ক্লিয়ার হয় তাহলে ম্যাগনিফিকেশন তুমি পড়াতে পারবা, 100% কনফিডেন্ট সহকারে তুমি পড়াতে পারবা। সুতরাং আমি যা বলছি মনোযোগ দিয়ে শোনো, মনোযোগ দিয়ে বোঝার চেষ্টা করো, মনোযোগ দিয়ে মনে রাখো যদি ভালো কিছু করতে চাও। আচ্ছা, তো এটা হচ্ছে আমাদের 4 নম্বর পজিশনে রাখলে 2 নম্বর পজিশনে বিম্বটা থাকবে এবং বিম্বটা বাস্তব হবে, বিম্বটা উল্টা হবে এবং বিম্বটা বড় হবে। এখন যদি আমরা বস্তুটাকে 6 নম্বর পজিশনে রাখি, আমরা 5 নম্বরে রাখছি না, এটা কখনো কাজেও লাগে না। সাপোজ এটা বক্রতার কেন্দ্র, এটা হচ্ছে প্রধান ফোকাস, বস্তু কোথায় রয়েছে, এখানে রয়েছে। ওকে, কি ব্যাপার ঘটছে এবার তাহলে আমরা দেখছি মানে বাস্তবিকভাবে দেখছি। হ্যাঁ, আমরা একটা অবতল দর্পণ নিয়েছি, অবতল দর্পণ যখন নিয়েছি, সাপোজ এটা ধরো সেই, তার মানে এর মাঝ বরাবর হবে বক্রতার কেন্দ্র, তাহলে এটা হবে আমাদের প্রধান অক্ষ, এটা হবে প্রধান ফোকাস। আমি একটা মার্কারকে এদিকে নিয়ে যাচ্ছি, যখনই প্রধান ফোকাস থেকে ভেতরে গেল, প্রধান ফোকাস পর্যন্ত মার্কারটা কেমন দেখা গেছে দর্পণের মধ্যে উল্টা, প্রধান ফোকাস থেকে একটু ভেতরে গেলেই মার্কারটা কেমন হয়ে যাচ্ছে, সিধা এবং
বড়। এই যে সিধা এবং বড় হচ্ছে এই জিনিসটাকে তাহলে আমরা কিভাবে ব্যাখ্যা করব? তখন তারা এইভাবে সেটাকে ব্যাখ্যা করেছেন, আমরা বাস্তবিকভাবে এটা দেখতে পাচ্ছি। আর ওই জিনিসটাকে আসলে ব্যাখ্যা করেছেন এইভাবে যে সাপোজ বস্তুটা আছে কত নম্বর পজিশনে, 5 নম্বর পজিশনে, 6 নম্বর পজিশনে, সরি 6 নম্বর পজিশনে একটা আলোকরশ্মি প্রধান অক্ষের সমান্তরালে আসছে এবং 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 প্রধান ফোকাস দিয়ে বের হয়ে চলে যাচ্ছে, রাইট? একটা আলোকরশ্মি প্রধান অক্ষের সমান্তরালে আসছে এবং প্রধান ফোকাস দিয়ে বের হয়ে চলে যাচ্ছে, এবং আরও একটা আলোকরশ্মি দর্পণে এমনভাবে পতিত হয়েছে যেন সেটা বক্রতার কেন্দ্রের মধ্য দিয়ে পার হচ্ছে। তাহলে কেমন হবে আলোকরশ্মিটা? সাপোজ এইভাবে গিয়ে এই যে বক্রতার কেন্দ্রের মধ্য দিয়ে পারছে, এবং দুইটা আলোকরশ্মি যদি ভালো করে খেয়াল করো, তুমি দুইটা আলোকরশ্মি যদি খেয়াল করো, দেখো এই যে একটা প্রতিফলিত রশ্মি আর এই যে আলোকরশ্মি এখান থেকে এই পর্যন্ত গেল, গিয়ে পেছনের দিকে আসলো, তার মানে বক্রতার এমনভাবে আলোকরশ্মিটা পতিত হচ্ছে যেন বক্রতার কেন্দ্র বরাবর পার হয়ে চলে আসে, এবং এই আলোকরশ্মি কখনোই মিলিত হবে না যে ব্যাপার ওই রকম নয়। ব্যাপার হচ্ছে আসলে বস্তুটাকে সিধা দেখা যাচ্ছে। তখন তারা কি বলছে, এই যে প্রতিফলিত রশ্মিকে পেছনের দিকে বর্ধিত করা হলো, একটু মিলায় দাও, কিচ্ছু করার নাই, প্রতিফলিত রশ্মিকে পেছনের দিকে বর্ধিত করা হলো, তারা যেখানে মিলিত হচ্ছে ওই মিলিত জায়গাটায় আসলে কি দেখা হয়? বিম্বটা দেখা যায়। অর্থাৎ আমি আবার পুরোটা একসাথে ব্যাখ্যা করব। তো 6 নম্বর পজিশনে যখন বস্তু রাখছি, বিম্বটা কেমন হচ্ছে? সিধা হচ্ছে। বিম্বটা কেমন হচ্ছে? বড় হচ্ছে, রাইট? বিম্বটা সিধা হচ্ছে, বিম্বটা বড় হচ্ছে। এই জায়গা থেকে একটা হরহামেশাই কোশ্চেন চলে আসে যে দন্ত চিকিৎসক একটা দর্পণ ব্যবহার করলো, সেই দর্পণটা কিসের? সেই দর্পণ কিসের? কোন দর্পণ দন্ত চিকিৎসক ব্যবহার করলেন? দন্ত চিকিৎসক অবতল দর্পণ ব্যবহার করলেন, কারণ অবতল দর্পণে বিম্ব সিধা দেখায় এবং বড় দেখায়। তোমার কাছে মনে হতে পারে যে কেন স্যার বিম্ব তো বড় উল্টাও দেখাবে। হ্যাঁ, বিম্ব উল্টাও দেখাবে, কিন্তু ডক্টররা যে দর্পণটা ব্যবহার করেন সেই দর্পণটা তারা কাছে দূরে নিয়ে যেতে পারেন কি পারেন না? পারেন। তাহলে কোনোভাবে যদি দর্পণের সাপোজ এটা দাঁত, হ্যাঁ এটা দাঁত এর মতো, হ্যাঁ, এই দাঁতটাকে যদি তুমি প্রধান ফোকাসের ভেতরে দিতে পারো, অর্থাৎ তুমি দাঁত প্রধান ফোকাসের ভেতরে দেওয়ার মানে হচ্ছে দাঁত খুলে প্রধান ফোকাসের ভেতরে নিয়ে আসবে তা নয়, তুমি দর্পণটাকেই দাঁতের কাছাকাছি নিয়ে যাবে। উল্টো পাল্টা আমার মিনিং করো না যে দাঁত কেমনে খুলবো, হ্যাঁ, দর্পণটাকেই দাঁতের কাছাকাছি নিয়ে যাবা। তো নিয়ে গেলে যদি কখনো দাঁত প্রধান ফোকাসের ভেতরে ঢুকে যায়, ওই ছোট্ট দাঁতকে কেমন দেখাবে? বড় দেখাবে এবং সিধা দেখাবে। এখন তোমাদের কাছে মনে হচ্ছে তো এই ঝামেলা করার কি দরকার? উত্তল দর্পণে তো সবসময় সিধাই দেখা যায়, সেটা নিলেই পারতেন। হ্যাঁ, উত্তল দর্পণে সিধা দেখা যায়, আমি এটা স্বীকার করছি, কিন্তু উত্তল দর্পণে ছোট দেখা যায়। তো এমনিতেই মুখের ভেতরে ডাক্তার ঠিক মতো দেখতে পায় না, তার মধ্যে যদি আবার ছোট দেখাও তুমি, তাহলে সে চিকিৎসা করবে কিভাবে? তাহলে এমন একটা দর্পণ আমাকে ব্যবহার করতে হবে যেই দর্পণে আমি বিম্বটা বড় পাবো এবং সিধা পাবো। হ্যাঁ, কিছু কিছু জায়গায় আমরা বিম্বটা ছোট পাচ্ছি, উল্টা পাচ্ছি, বাট এটা তো আমরা ওভারকাম করতে পারছি। একটু কাছে নিয়ে গেলাম দর্পণটাকে দাঁতের, তাহলেই তো আমার দাঁতটা সোজা দেখা যাচ্ছে। তো দর্পণ ব্যবহার করে ডেন্টিস্টরা কিন্তু অবতল দর্পণ ব্যবহার করে। তাহলে পুরো ঘটনা যদি আমরা আরেকবার একটু সামারি করি, তাহলে ঘটনাটা কেমন হবে? ঘটনাটা এমন হবে, ঘটনাটা হচ্ছে এমন যে যদি এটা একটা অবতল দর্পণ হয়, তাহলে আমরা যদি এটা সাপোজ বক্রতার কেন্দ্র, এটা সাপোজ প্রধান ফোকাস, আমরা যদি লক্ষ্যবস্তুকে এইভাবে নিয়ে যাই, সাপোজ এটা লক্ষ্যবস্তু, এটা বিম্ব, এটা আছে বক্রতার কেন্দ্রের বাহিরে, তাহলে বিম্বটা কোথায় হবে? এই জায়গায় হবে। তুমি যত লক্ষ্যবস্তুকে এদিকে নিয়ে যাবা, বিম্ব তত এদিকে চলে আসবে, এবং যখন 3 নম্বর পজিশনে যাবে, লক্ষ্যবস্তুর দৈর্ঘ্য এবং বিম্বের দৈর্ঘ্য হবে সেম, এবং দর্পণ থেকে লক্ষ্যবস্তুর দূরত্ব, দর্পণ থেকে বিম্বের দূরত্ব হয়ে যাবে সেম, এবং এটার দৈর্ঘ্য যা হবে এটার দৈর্ঘ্য তাই হবে। তুমি যখন এই লক্ষ্যবস্তুটাকে এই জায়গায় নিয়ে আসবা, বক্রতার কেন্দ্র প্রধান ফোকাসের মাঝখানে 4 নম্বর পজিশন, বিম্ব তখন ঘুরে চলে যাবে এখানে, এবং বিম্বটা এখন কি হবে? এখানে বড় হবে। ভালো করে মনে রাখবা যে বক্রতার কেন্দ্রের বাইরে যদি বস্তু থাকে, বিম্ব উল্টা এবং ছোট হবে। লক্ষ্যবস্তু যদি বক্রতার কেন্দ্রের বাইরে যায়, তাহলে বিম্ব উল্টা এবং বড় হবে। ভালো করে বোঝো, যদি এরকম হয়, বস্তু যদি বক্রতার কেন্দ্রের বাইরে থাকে, তাহলে বিম্ব উল্টা এবং ছোট হবে। বস্তু যদি বক্রতার কেন্দ্রের উপরে আসে, তাহলে বিম্ব কি হবে? লক্ষ্যবস্তুর সমান হবে। যখনই লক্ষ্যবস্তুটা বক্রতার কেন্দ্রের ভেতরে চলে যাবে, তখন বিম্ব উল্টা হবে, এটা ঠিক, বাট বড় হবে। তার মানে লক্ষ্যবস্তু যতক্ষণ বক্রতার কেন্দ্রের বাইরে থাকবে ততক্ষণ বিম্ব ছোট, লক্ষ্যবস্তু যখনই বক্রতার কেন্দ্রের ভেতরে ঢুকে যাবে তখনই বিম্ব বড়, যখন লক্ষ্যবস্তু বক্রতার কেন্দ্রের উপরে থাকবে তখন লক্ষ্যবস্তু আর বিম্ব সেম, যখনই লক্ষ্যবস্তুটা প্রধান ফোকাস থেকে ভেতরে ঢুকে যাবে তখন বিম্ব উঠে যাবে এখানে।
এবং তুমি যদি একটা দর্পণ নিয়ে দেখো তাহলে তাই দেখবা, একটা দর্পণ অবতল দর্পণ নিবা, তুমি একটা মার্কার বা কোনো কিছু রাখবা, দেখবা যে সেটা উল্টা 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 নিয়ে রাখছো, উল্টা 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 উল্টা, এবং যখন বক্রতার কেন্দ্র পার হবে হঠাৎ করে দেখবা বিম্বটা বড় হয়ে গেছে। যখন এখানে রাখবা তখন বিম্বটা ছোট, উল্টা কিন্তু ছোট, কারণ এই যে কোথায় গঠিত হবে, এখানে থাকলে কোথায় গঠিত হবে, এখানে হবে, উল্টা কিন্তু ছোট। তুমি এইভাবে নিয়ে যাবে, এখানে নিয়ে যাবা, অর্থাৎ যখন দেখবা যে লক্ষ্যবস্তু এবং বিম্ব সেম কিন্তু উল্টা, তার মানে বুঝবা তুমি অলরেডি ওই দর্পণের বক্রতার কেন্দ্রে পৌঁছে গেছো। তুমি যদি আরেকটু ভেতরে ঢুকাও দেখবা যে বিম্বটা উল্টা কিন্তু বড় দেখাচ্ছে, তার মানে তুমি অলরেডি বক্রতার কেন্দ্র থেকে ভেতরের দিকে ঢুকে গেছো। তুমি যদি আরও ভেতরের দিকে যাও একটা সময় দেখবা এই বিম্বটা আর উল্টা নেই, এই বিম্বটা আসলে কি হয়ে গেছে, সিধা হয়ে গেছে এবং বড় হয়ে গেছে। এই ঘটনা আমরা প্র্যাকটিক্যালি দেখছি। এই দেখা জিনিসটাকেই মূলত আমরা এখানে ব্যাখ্যা করছি রশ্মিচিত্র দ্বারা। আমার রশ্মিচিত্রের ওপরে আমি আবারও বলতে চাই, আমার রশ্মিচিত্রের ওপরে বিম্ব গঠন হয়নি, বরং বিম্ব যেভাবে গঠিত হয়েছে রশ্মিচিত্র দিয়ে সেটাকে সেভাবে এবং রুল অফ 6 দ্বারা সেটাকে সেভাবে ব্যাখ্যা করা হয়েছে। ওকে, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।